সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ চা বোর্ড এর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে। পরীক্ষার সময় ছিল 90 মিনিট। পরীক্ষার তারিখ 18 এপ্রিল 2025 তারিখ এবং পূর্ণমান ছিল 70। প্রথমেই বাংলা শুরু হবে কারক থেকে। বলছে কারক ও বিভক্তি নির্ণয় করুন। 5টা প্রশ্ন ছিল 5 নম্বরের। একবার চোখের দেখা দেখো রে, এটা যেহেতু চোখের সাহায্যে দেখবে, এটা হবে করণ কারকে ষষ্ঠী বিভক্তি। বাঘে মহিষে এক ঘাটে পানি খায়, বাঘ এবং মহিষ যেহেতু কাজটা করছে সুতরাং এটা কর্তৃকারক। এ বিভক্তি মানে সপ্তমী বিভক্তি। গতে বলছে সমুদ্রে লবণ আছে, সমুদ্র একটা যেহেতু জায়গা বোঝাচ্ছে, এটা অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। ব্যবহারে বংশের পরিচয়, ব্যবহারের দ্বারা যেহেতু পরিচয় পাওয়া যাবে সুতরাং এটা করণ কারকে সপ্তমী বিভক্তি। এবং শিক্ষককে শ্রদ্ধা করো, যেহেতু শ্রদ্ধা শিক্ষককে করা হবে, শিক্ষক শ্রদ্ধা রিসিভ করবেন সুতরাং শিক্ষক হবেন সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি। এরপরে বলছে অর্থসহ বাক্য রচনা করুন। প্রথমে ছিল সাক্ষী গোপাল, এর অর্থ নিষ্ক্রিয় দর্শক, যে কোনো ব্যাপারে কোনো সক্রিয় ভূমিকা রাখে না, নিষ্ক্রিয়ভাবে থাকে। ঝগড়ার সময় রহিম শুধু সাক্ষী গোপালের মতো দাঁড়িয়ে রইল। লঙ্কাকাণ্ড, এটার অর্থ ভীষণ গণ্ডগোল, সামান্য একটা বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে যা হলো তার জন্য একেবারে লঙ্কাকাণ্ড হয়ে গেল। যক্ষের ধন, এটা অর্থ কৃপণের ধন, যে ধন শুধু সংরক্ষিত থাকে, কোনো কাজে লাগে না। করিম সাহেবের এত সম্পত্তি অথচ তিনি কারো উপকার করেন না, তার কাছে এগুলো যক্ষের ধন। ঘাটের মরা মানে অতি বৃদ্ধ, বিছানায় পড়ে থাকা বৃদ্ধ লোকটি এখন ঘাটের মরা, তার দিন গোনা শেষ। কূপমণ্ডুক, এটার অর্থ সামান্য জ্ঞানের মানুষ বা সীমিত জ্ঞানের মানুষ। গ্রামের বাইরে না যাওয়ায় ছেলেটি এখনও কূপমণ্ডুকের মতোই, শহরের আধুনিক জীবন সম্পর্কে তার ধারণাই নেই। এরপরে সমার্থক শব্দ ছিল প্রথমে বাতাস, এর সমার্থক হবে পবন। সূর্য সমার্থক শব্দ আদিত্য। পতাকায় সমার্থক কেতন। হরিণের সমার্থক শব্দ হবে মৃগ এবং অগ্নির সমার্থক শব্দ হুতাসন। 4 বলছে এক কথায় প্রকাশ করুন। অহনের পূর্বাংশ পূর্বাহ্ন, অতি কষ্টে যা নিবারণ করা যায় দুর্নিবার। অনুসন্ধানের ইচ্ছা অনুসন্ধিচ্ছা, উপকারীর অপকার করে যেটা হবে কৃতজ্ঞ। এবং কি করতে হবে যে স্থির করতে পারে না, এটা হবে কিংকর্তব্য বিমূঢ়। তো এই 4টা 4, 5, 20 নম্বরে ছিল বাংলা। এরপরে আমরা চলে যাব ইংরেজিতে। ইংরেজিতে প্রথমে ছিল ট্রান্সলেশন, ইংরেজি হতে বাংলা করুন। প্রথমে বলছে হি নেভার ডেভিয়েটেড ফ্রম ট্রুথ, এটার অর্থ তিনি কখনো সত্য থেকে বিচ্যুত হননি অথবা তিনি কখনো সত্যের পথ থেকে সরে যাননি। তারপর বলছে হি টিচেস আস গুড ম্যানার্স অ্যান্ড ডিসিপ্লিন, তো এইটা হবে তিনি আমাদের ভালো আচরণ ও শৃঙ্খলা শেখান। তারপরে ছিল আ লিটিল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, এটা অল্পবিদ্যা ভয়ঙ্করী। 6 বলছে ট্রান্সলেট দ্য ফলোয়িং বেঙ্গলি সেন্টেন্সেস ইনটু ইংলিশ। প্রথমে ছিল সকাল হতে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এটা হবে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং। সে কবুতরকে খাওয়ায়, এটা হবে হি অথবা শি ফিডস দ্য পিজন্স। এবং বাতাস ও পানি মানুষের জন্য অপরিহার্য, এটা হবে এয়ার অ্যান্ড ওয়াটার আর এসেনশিয়াল ফর হিউম্যান। এরপরে 7 ছিল রাইট দ্য রাইট ফর্ম অফ ভার্বস। প্রথমে ছিল আই রিড ফর 2 আওয়ার্স, যেহেতু ফর আছে, ফরের পরে সময় আছে সুতরাং এটা আপনার হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। ইফ আই ওয়ার ইউ আই প্ল্যান্ট সাম ট্রিজ অ্যারাউন্ড দ্য হাউস, এখানে যেহেতু আই ওয়ার আছে সুতরাং এটা আমরা পরের ক্লজে উড বসাবো, অর্থাৎ আই ওয়ার ইউ আই উড প্ল্যান্ট some trees around the
হাউস। মাই ফাদার ওয়াজ ট্রান্সফার ফ্রম ঢাকা টু চট্টগ্রাম। এখানে যেহেতু ওয়াজ আছে প্যাসিভ ফর্ম হবে, অর্থাৎ মাই ফাদার ওয়াজ ট্রান্সফার টু ঢাকা টু চট্টগ্রাম। এরপরে বলছে দ্য সাইজ অফ দ্য শুজ বি শর্ট, এটা হচ্ছে ইজ শর্ট। দ্য সাইজ অফ দ্য শুজ ইজ শর্ট হবে। তারপরে হচ্ছে দেয়ার টু হাই স্কুল ইন আওয়ার ভিলেজ, যেহেতু টু হাই স্কুলস আছে প্লুরাল হবে, অর্থাৎ দেয়ার আর টু হাই স্কুল ইন আওয়ার ভিলেজ। এরপরে আর্টে চলে যাবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। প্রথমে ছিল দ্য ডিউটি ওয়াজ ইম্পোজড মি, এটা হবে ইম্পোজড অন মি। এবং দ্য ওল্ড ম্যান হ্যাজ নো ইনফ্লুয়েন্স হিজ সন্স, এটা হবে ইনফ্লুয়েন্স ওভার, কার উপরে প্রভাব বিস্তার করতে ইনফ্লুয়েন্স ওভার বসে। তারপরে উই শুড নট জাজ এনিওয়ান অ্যাপিয়ারেন্স, জাজ বাই অ্যাপিয়ারেন্স মানে কারো হচ্ছে বাহ্যিক যে আপনার প্রকাশ, তাতে মানুষের হচ্ছে পোশাক আশাক দেখে বিচার করা উচিত না। এই আর কি হচ্ছে ছিল ইংরেজি। এরপর আমরা চলে যাব হচ্ছে গণিতে। তো গণিত প্রথমে 9 নম্বর থেকে শুরু হয়েছে। তো এখানে সুদ কষার একটা অঙ্ক ছিল, বলছে যে শতকরা বার্ষিক 8.5 টাকা মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা হবে 2550 টাকা। তাহলে আমরা এখানে আমাদের আসল টাকাটা দেওয়া নাই, আমরা আসলটা ধরে নেই। আসল হচ্ছে আমরা ধরে নিলাম x টাকা। তাহলে আমরা বলতে পারি যে এই x টাকা এটা 8.5% সুদ হবে, 8.5%। এটা কয় বছরে? 6 বছরে। এটা হবে আপনার হচ্ছে 2550 টাকা। তাহলে বা এখান থেকে আমরা লিখতে পারি x ইন্টু 8.5 মানে হচ্ছে 17/2, আর পার্সেন্টেজের জন্য নিচে হচ্ছে 100, অর্থাৎ এটা 200 হয়ে যাবে, ইন্টু 6 2550 টাকা। তাহলে এখানে আমরা এক্সকে লিখে দিলেই এই 2550 গুণন হচ্ছে 200, আর আপনার নিচে যাবে হচ্ছে 17 ইন্টু হচ্ছে 6। তাহলে আমরা প্রথমে এখানে কাটাকাটি করব। এইটা দিয়ে যদি আমরা 2550কে কাটি, তাহলে 1 দিয়ে দিলে 17, তারপরে 8 থাকবে, তার মানে 85, তার মানে হচ্ছে 5 17 85 আর 0 150। তাহলে এটা যদি আমরা কাটি, এটা দিয়ে কাটলে হবে হচ্ছে 25, 6 দিয়ে কাটলে, তাহলে 25 গুণন 200, তার মানে হচ্ছে আপনার 5000। আচ্ছা, তাহলে এই 5000 টাকাই হচ্ছে আমাদের এই প্রশ্নের হচ্ছে উত্তর। গুণফল নির্ণয় করুন। প্রথমে ছিল হচ্ছে 0.01 আর 0.007, পয়েন্ট হচ্ছে 7.009। এই গুণফলের ক্ষেত্রে প্রথমে আগে আমরা পূর্ণ সংখ্যাগুলো গুণ করে নিব, যেমন হচ্ছে 1, 7 এবং 7009। তাহলে এইগুলো গুণ করলে হবে 49,063। তো এই 49,063 এখানে যেহেতু আমাদের হচ্ছে আপনার 5 ঘর আছে আর দশমিক আছে 3, 2, 5, 2, 7 ঘর সামনে বসবে, তাহলে আমরা এটা লিখব 0.0049063। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। এরপরে দ্বিতীয়টার গুণফলে বলছে 0.01, 0.1 আর 0.1 এইগুলা গুণ করতে হবে। তাহলে এখানে হচ্ছে আমাদের প্রথমে 1 লিখে নিব, এখানে 1 ঘর 2 ঘর আর 4 ঘর পড়ে, তাহলে 1 2 3, তার মানে এখানে এসে আমরা একটা পয়েন্ট দেবো, তাহলে গুণফলটা হয়ে যাবে। 11 নম্বর প্রশ্ন ছিল ভাগফল নির্ণয় করুন। প্রথমে হচ্ছে ক নম্বরে যদি আমরা আসি, ক নম্বরে বলছে যে 2.0 না লিখলেও হবে, অসুবিধা নেই, আর এর নিচে হচ্ছে 0.01। তাহলে এইটাকে আমরা 2, তাহলে এখানে যদি আমরা পয়েন্টগুলোকে তুলে দেই, তাহলে নিচে 1 থাকবে, উপরে হয়ে যাবে 100। তাহলে এটা হবে হচ্ছে আপনার 200। আচ্ছা, এরপরে হচ্ছে খ নম্বর হচ্ছে আমাদের 4.5 ভাগ হচ্ছে 0.9। তাহলে এখানে আপনার পয়েন্ট তুলে দিলে উভয় পাশে যেহেতু একই জায়গাতে আছে পয়েন্ট, তাহলে 45 ভাগ হচ্ছে 9, তাহলে এটা হবে হচ্ছে 5। তো এরপরে আমাদের হচ্ছে 12 নম্বর প্রশ্নে যাব। 12 নম্বর প্রশ্নে বলছে যে একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে, চৌবাচ্চাটির দৈর্ঘ্য
2.56 মিটার এবং প্রস্থ 1.25 মিটার হলে চৌবাচ্চাটির গভীরতা কত? তে আমরা হচ্ছে গভীরতাটা ধরে নিই হচ্ছে আপনার এইচ মিটার। হ্যাঁ, তাহলে আমরা জানি যে দৈর্ঘ্য, প্রস্থ এবং হচ্ছে উচ্চতা, এই তিনটা গুণ করলে আয়তন পাওয়া যায়। তাহলে দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 2.56 আর আপনার প্রস্থ হচ্ছে 1.25 আর উচ্চতা হচ্ছে এইচ। এই তিনটা গুণ করলে আমরা আয়তন পাবো। আয়তনটা কত? এখানে বলছে 8000 লিটার পানি ধরে, তাহলে 1000 লিটারে 1 ঘনমিটার, তার মানে 8000 লিটারে আয়তনটা হচ্ছে 8 ঘনমিটার। তাহলে এখান থেকে আমরা হচ্ছে নিয়ে নিতে পারবো এই এইচের মানটা এখানে রেখে দিলে এটা 8 ডিভাইডেড বাই 2.56 গুণন 1.25। তাহলে 8কে আমরা হচ্ছে 1.25 আর হচ্ছে 2.56 দিয়ে ভাগ করব, তাহলে এইচের মানটা হবে হচ্ছে 2.5। অর্থাৎ হচ্ছে আমাদের এই চৌবাচ্চার গভীরতা হচ্ছে 2.5 মিটার। এরপরটা বলছে প্রমাণ করুন যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইকুয়াল টু c এবং c টু দি পাওয়ার z ইকুয়াল টু a হলে x y z এইটার মান হচ্ছে 1। আচ্ছা, তাহলে এইটার ক্ষেত্রে আমাদের প্রথম সমাধান করার উপায় হচ্ছে আমরা এখানে c টু দি পাওয়ার z যেটা আছে সেইটার সমান লিখে নেব হচ্ছে a। আচ্ছা, এখানে দেখেন c এর মান আছে b টু দি পাওয়ার y, তাহলে c এর মানটা এখানে বসায় দেব। তাহলে আমরা লিখতে পারি b টু দি পাওয়ার y তারপরে একটা z, এইটা ইকুয়াল টু হচ্ছে a। এখন আমরা হচ্ছে এখানে দেখেন এরপরে b এর মানটা আছে a টু দি পাওয়ার x, সেটা বসায় দেব। অর্থাৎ a টু দি পাওয়ার x এর উপরে y তো থাকলোই, তার উপরে হচ্ছে z থাকলো, সমান সমান a। তার মানে a এর পাওয়ারগুলো যদি আমরা গুণ করি তাহলে x y z আর এখানে a এর পাওয়ার হচ্ছে 1। তাহলে বেস যেহেতু দুইটা সমান হচ্ছে তাহলে x y z ইকুয়াল টু হচ্ছে 1। এটাই ওনারা দেখাতে বলছে আমাদের। আচ্ছা, এরপরটাতে চলে যাই। এরপরটাতে বলছে একজন চা ব্যবসায়ী 1 বাক্স চা প্রতি কেজি 80 টাকা হিসাবে ক্রয় করে প্রতি কেজি 75 টাকা দরে বিক্রি করে 500 টাকা ক্ষতি হয়। তিনি কত কেজি চা ক্রয় করেছিলেন? তাহলে এখানে প্রতি কেজিতে ক্ষতি হচ্ছে কত টাকা? প্রতি কেজিতে 80 টাকায় কিনলো, তাহলে আপনার প্রতি কেজিতে ক্ষতি হবে হচ্ছে এই 80 টাকা থেকে আপনার 75 টাকা বাদ দিলে 5 টাকা। 1 কেজিতে ক্ষতি হচ্ছে 5 টাকা। তাহলে চা পাতা কিনলো হচ্ছে, চা পাতা কিনেছিল 500 টাকা, যেহেতু ক্ষতি, তাই না? 1 কেজিতে ক্ষতি যদি আপনার 5 টাকা হয় তাহলে 500 টাকাকে 5 দিয়ে ভাগ করলে 100 কেজি হবে। অর্থাৎ 100 কেজি চা পাতা সে কিনেছিল। তো এইগুলোই ছিল হচ্ছে গণিত। এরপরে ছিল আমাদের হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান শুরু হবে 15 নম্বর থেকে। বলছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? এটা হচ্ছে 8ই আগস্ট 2024। 3-0 তত্ত্ব বলতে কি বোঝানো হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূস প্রদত্ত একটি থিওরি হচ্ছে 3-0 তত্ত্ব। এটার মূল কাজ হচ্ছে আপনার 3টা ফাউন্ডেশনের উপর ভিত্তি করে এটা পরিচালিত হবে। একটা জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো নেট কার্বন এমিশন। বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর কোনটি? 999। পূর্ণরূপ কি? একনেক এবং হচ্ছে বেবজা। একনেকের পূর্ণরূপ হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, অর্থাৎ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। আর বেবজা হচ্ছে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, অর্থাৎ বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ। ইউনেস্কো সদর দপ্তর কোথায়? ফ্রান্সের প্যারিসে। 7 সিস্টার্স রাজ্য কোন দেশে অবস্থিত? এটা হচ্ছে ভারতের 7টা রাজ্য: অরুণাচল, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা। বাংলা ভাষা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? এটা হচ্ছে চর্যাপদ। বাংলাদেশের কোন এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয়েছে? সেন্ট মার্টিন। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? এটা হচ্ছে পিপিলিকা। জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে 5 নম্বরের একটা অনুচ্ছেদ লিখতে বলেছে। তো জুলাই গণঅভ্যুত্থানটা হচ্ছে 5ই জুন 2024 সরকারি চাকরিতে যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর নিয়োগের ক্ষেত্রে
সরকার আগে কোটা বাতিল করেছিল, সেই কোটা ব্যবস্থা হাইকোর্ট আবার পুনর্বহাল করে, যার বিরুদ্ধে 1 জুলাই সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি সংগঠন গঠিত হয়, তার ব্যানারে আন্দোলন শুরু হয় এবং 14 জুলাই 2024 স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আন্দোলনকারীদেরকে পরোক্ষভাবে রাজাকার বলেন। তারই প্রতিবাদে সারা দেশে গণ আন্দোলন হয় এবং 16 জুলাই 2024 তারিখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ পুলিশের গুলিতে শহীদ হলে পরিস্থিতি আরও খারাপ হয় এবং 17 জুলাই ছাত্র জনতা হত্যার প্রতিবাদে সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়। 18 জুলাই পুলিশের গুলিতে বিএপি ছাত্র মুগ্ধ শহীদ হয় এবং 19 জুলাই সরকারের কাছে ছাত্ররা 9 দফা দাবি পেশ করে। ছাত্র আন্দোলনের ভয়ে ভীত হয়ে সরকার সেনাবাহিনী মোতায়েন করে এবং 21 জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 93% মেধা এবং 7% কোটায় নিয়োগের বিধান রেখে রায় প্রদান করে এবং 27 জুলাই আন্দোলনকারীদের ধরতে সরকার ব্লক রেড দেয়। এর ফলে পরিস্থিতি আরও খারাপ হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে 1581 জন শহীদ হয়েছে এই জুলাই আন্দোলনে। 30 এবং 31 জুলাই মার্চ ফর জাস্টিস এবং রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি ঘোষণা করে পালন করা হয় এবং 5 আগস্ট ছাত্র জনতা 1 দফা দাবিতে মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করে এবং ওই দিনে শেখ হাসিনার পতন হয় এবং দেশ ছাড়তে বাধ্য হয়, যার ফলে 16 বছরের দীর্ঘ একনায়কতান্ত্রিক স্বৈরতান্ত্রিক সরকারের পতন ঘটে। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের প্রশ্নের সমাধান। যদি আমাদের চ্যানেল ভালো লাগে আপনারা অবশ্যই আমাদেরকে উৎসাহ দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।